বিগত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণবিপ্লবের ফলাফলে শেখ হাসিনার পতনের ৩ দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। জাতির প্রত্যাশার পাহাড়সম চাপের সাথে রাজধানী যেন এক বিদ্রোহের নগরী। এই সরকারকে তার প্রথম ২০০ দিনে ছোট বড় মিলিয়ে আনুমানিক ২০০টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম ২০০ দিন কেমন পারফরম্যান্স ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, আজকে আমরা সেই হিসেব কষব। অন্তর্বর্তীকালীন সরকার হাতে পেয়েছিল ধুঁকতে থাকা এক অর্থনীতি। বৈদেশিক রিজার্ভ হু হু করে পতনের দিকে ধাবিত হচ্ছিল। এমনকি যখন নিট রিজার্ভ দিয়ে আন্তর্জাতিক মান অনুসারে ৩ মাসের আমদানি ব্যয় না মেটাতে পারার শঙ্কা নিঃশ্বাস ফেলছিল বাংলাদেশের ঘাড়ে, তখনই দায়িত্ব নেয় এই সরকার। আর সরকারকে একটু গুছিয়ে নিতে সুযোগ করে দিয়েছিল ১.৫ কোটির বেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশিরা। তারা দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে ফার্স্ট লাইন অফ ডিফেন্সের মতো হাজির হয়েছিল রেমিটেন্সের স্বতঃস্ফূর্ত প্রবাহ নিয়ে। অর্থনীতি চাঙ্গা করার জন্য এই ২০০ দিনে রেমিটেন্স এসেছে $১৮ বিলিয়ন বেশি। রেমিটেন্স বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় $৪ বিলিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের ২০০তম দিনে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ রিপোর্ট অনুসারে দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $২৬.৬ বিলিয়ন। আইএমএফের BPM-6 অনুযায়ী হিসেব করলে বর্তমান রিজার্ভের পরিমাণ $২১.৪ বিলিয়ন। অথচ গত ২০২৪ সালের জুনে আইএমএফ থেকে ঋণের তৃতীয় কিস্তি বাবদ $১১৫ কোটি, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ ও বহুজাতিক সংস্থা থেকে $৯০ কোটি ঋণ নিয়েও রিজার্ভের খরা দূর করা যায়নি। ২০২৪ সালের ২৯ মে BPM-6 অনুসারে বাংলাদেশের রিজার্ভ ছিল $১৮.৭২ বিলিয়ন, আর দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল $১৩ বিলিয়নেরও কম। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই গার্মেন্টস খাতকে একের পর এক আন্দোলনের মুখে পড়তে হয়েছে। এমন চ্যালেঞ্জ সত্ত্বেও এই সরকারের দায়িত্ব গ্রহণের শুরুর দিক থেকেই পণ্য রপ্তানি বাড়তে থাকে। টানা ৩ মাস $৪০০ কোটি বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তাতে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১২%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৮ মাসে রপ্তানি হয়েছে $৩২.৯৪ বিলিয়ন। একই সময়ে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৬৪%। এদিকে ভারতের বন্দরের উপর থেকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশ তাদের তৈরি পোশাক খাতের রপ্তানি সাপ্লাই চেনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এতদিন চড়া দামে ভারতের বিমানবন্দর ও নৌবন্দরের মাধ্যমে আমাদের RMG পণ্য রপ্তানি করতে হতো। তার পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে পোশাক পণ্য বিশ্ববাজারে রপ্তানি করতে শুরু করেছে বাংলাদেশ। এই পদক্ষেপে ভারত বিপুল পরিমাণ রাজস্ব হারালেও লাভবান হচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পূর্বে বাংলাদেশে বৈদেশিক ঋণের স্থিতি ছিল $৭৮ বিলিয়ন। এই ২০০ দিনে সরকার অন্তত $২ বিলিয়ন বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। অন্যদিকে এই সময়ে সরকার প্রায় $৬ বিলিয়ন বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এই ঋণ পরিশোধের হার আগের অর্থ বছরের চেয়ে ১২৭% বেশি। ইউরোপীয় দেশগুলোর ভিসা পেতে আগে বাংলাদেশিদেরকে দিল্লি গিয়ে হাজির হতে হতো। সেখানে অবস্থিত ইউরোপীয় দেশগুলোর দূতাবাসের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি ছাত্র ও প্রবাসী ইউরোপীয় ভিসায় আবেদন করতে বাধ্য হতেন। এই অবস্থার পরিবর্তনে প্রফেসর ইউনূস ইউরোপীয় দেশগুলোকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে এখন দিল্লির পরিবর্তে ঢাকায় একযোগে ৯টি ইউরোপীয় দেশের ভিসা সেন্টার চালু হয়েছে। এবারের পবিত্র রমজানে অন্যান্য মাসের তুলনায় বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে বাজারে তেমন বড় কোনো অসঙ্গতি চোখে পড়ছে না। এই সরকারের ২০০তম দিনে কারওয়ান বাজার ঘুরে দেখা গিয়েছে ভোজ্য তেল আর চাল ছাড়া বাজারে প্রায় সব পণ্যের দাম এবং সরবরাহ স্থিতিশীল। ২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ ফুটবল দলের উপর ফিফার এই ৭ বছরের নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে পদক্ষেপ নিয়েছে সরকার। ফলাফলে গত সপ্তাহে ফিফার নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। এদিকে বিদেশে পাচার হওয়া $১,০০০ কোটি ফিরিয়ে আনতে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে।
চলতি অর্থ বছরে এই অর্থ ফেরত আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বিষয়ে আইনি কাঠামো শক্তিশালী করতে শীঘ্রই একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হবে বলেও জানা যাচ্ছে। ইতোপূর্বে বিদেশে পাচারকৃত টাকার স্বরূপ নির্ধারণে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা হয়েছে। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুসারে 2009 থেকে 2023 সালের মধ্যে $23,400 কোটি বা 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এদিকে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে আইনি সহায়তার লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে সরকার এবং টাস্ক ফোর্স যোগাযোগ করছে বলেও জানা যাচ্ছে। সূত্র বলছে, বিদেশে পাচারকৃত টাকা উদ্ধারে সরকার অন্তত 30টির মতো ল ফার্মের সাথে চুক্তি করার কথা বিবেচনা করছে। এছাড়া শেখ হাসিনা পরিবারের সন্দেহভাজন 614 কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। অন্তর্বর্তী সরকারের 200 দিনের মাথায় এসে বিগত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতির রেকর্ড করা হয়েছে গত মাসে। ধীরে ধীরে সামষ্টিক অর্থনীতির লাগাম টেনে ধরতে পারলে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলেও মত দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্তর্বর্তী সরকারের প্রথম 200 দিনে অনেক সাফল্যের পাশাপাশি দায় দেওয়ার জায়গাও রয়েছে। শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনার লাগাম টেনে ধরা যায়নি পুরোপুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যদিও গত সপ্তাহে সরকার 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার সম্পন্নের ঘোষণা দিয়েছে। এছাড়া সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলমান রয়েছে। গত বছরের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত 8 মাসে গড়ে প্রতি মাসে 28 জন শিশু ধর্ষিত হয়েছে। সেই হিসেবে 2024 সালের প্রথম 8 মাসে মোট 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদিকে 2025 সালের প্রথম 2 মাসে গড়ে 22 জন শিশু ধর্ষিত হয়েছে। সেই হিসেবে এই 2 মাসে শিশু ধর্ষণের মোট ঘটনা ঘটেছে 44টি। এদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত গত 5 বছরে বাংলাদেশে প্রতি মাসে গড়ে 105 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষিত শিশুর সংখ্যা 3,471 জন। সে হিসেবে বিগত 5 বছরে প্রতি মাসে গড়ে 58 জন শিশু ধর্ষিত হয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো এবং গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের সাথে কূটনৈতিক সম্পর্কে চেক অ্যান্ড ব্যালেন্স করার মতো কঠিন পরীক্ষায় উতরে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যখন ভারত মেডিকেল ভিসা সংকুচিত করে রাখতে চেয়েছে, তার জবাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বাংলাদেশের পাশে এসেছে চীন। এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধান এবার আলোর মুখ দেখার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিবের 4 দিনের বাংলাদেশ সফর এক বড় চমক। এরই মধ্যে রোহিঙ্গা নিয়ে মায়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এছাড়া আরাকান আর্মির সাথেও রোহিঙ্গা সমস্যার সমাধানের লক্ষ্যে যোগাযোগ রেখেছে অন্তর্বর্তী সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্টের আস্থাভাজন ইলন মাস্কের সাথে আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আলোচনার কয়েকদিনের মধ্যেই ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আসার বন্দোবস্ত পাকাপোক্ত হচ্ছে। এদিকে পাকিস্তানের সাথেও সম্পর্ক স্বাভাবিক হয়েছে। তুরস্কের সাথে সামরিক সহযোগিতা দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বাংলাদেশের আকাশ নিরাপদ রাখতে ফ্রান্সের থেলাসের রাডার সিস্টেম সচল করা হয়েছে। 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশের গণতান্ত্রিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে গঠিত নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন সব রাজনৈতিক দলের ঐক্যমতে এই সংস্কার বাস্তবায়ন হওয়ার পালা। দেশের জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা।